নোহা ধীর পায়ে এগিয়ে যায়। রাফির কেমন ব্যবহার হবে এটা ভেবে এক অজানা ভয় হৃৎপিণ্ড খামচে ধরেছে। অন্ধকারে জ্বলন্ত লাল বিন্দু উঠানামা করে জানান দিচ্ছে প্রিয় পুরুষ তার পুরো ঠোঁট সিগারেটে পোড়াতে ব্যস্ত। নোহা বারান্দায় পা রাখতেই রাতের শান্ত হাওয়া শরীর ছুঁয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে মনে হলো আজকে চাঁদের আলো খুব কম। আলোর পথে মেঘেরা বাধা দিচ্ছে, আশেপাশে গুটি কয়েক তারা জলমল করছে। বুকে হাত দিয়ে সাহস সঞ্চার করে রাফির এক হাত দূরে দাঁড়ালো। গোপনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আমতা আমতা করে কিছু বলার জন্য মুখ খোলার আগেই রাফি বলল, নোহা আমি আজকে যা বলবো মন দিয়ে শুনবি। আচমকা রাফির কথা শুনে নোহা চোখ বড় করে তাকালো। সে ভেবেছিল তার উপস্থিতি রাফি টের পায়নি। রাফি গম্ভীর কণ্ঠে আবার বলল, তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না। এটুকু কথা শুনেই নোহার চোখে জ্বলন টের পেল। আবারও আগের বিচ্ছেদ। এই যন্ত্রণা কি শেষ হবার নয়? নোহা কাপা গলায় বলল, কাল রাতে। রাফি বাকিটা শুনল না, তার আগেই বলল, কাল রাতের সব ভুলে যাবি। নোহা ফুঁসে উঠে বলল, ভুলে যাবি বললেই কি ভুলা যাবে? রাফি হাতের আধা খাওয়া সিগারেট দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নোহার দিকে ফিরে নরম গলায় বলে, নোহা সবকিছুতেই জেদ ভালো না। নোহা গলা ধরে আসে, আপনি আমার জেদ না, আমি আপনাকে খুব ভালোবাসি। রাফি বলল, আমি জানি। নোহা এবার ফুপিয়ে কেঁদে দিল। জানলে কেন এত দূরে সরেন, কেন আমাকে কাছে টানেন না? রাফি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, বুকে দুহাত ভাঁজ করে বলে, কাছে না টানার কারণ হলো আমি তোকে ভালোই বাসি না। নোহার বুক মুচড়ে ওঠে, চোখ দিয়ে নোনতা পানির নিচে নেমে যায়। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন। নোহার কান্না আর রাফির সহ্য হয় না, তাই সাথে সাথেই বলে, হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। নোহার অন্তর কেঁপে ওঠে। সজ্ঞানে থাকা অবস্থায় রাফি স্বীকার করেছে ভালোবাসে। ভেতরের আনন্দ চাপা দিয়ে মুখে বলল, তাহলে এত দূরে সরান কেন আমাকে? রাফি আকাশের দিকে তাকালো, দীর্ঘশ্বাস গোপন করে বলল, কারণ আছে, টানার কোনো অধিকার আমার নেই। নোহা দ্রুত রাফির খুব নিকটে আসে, আকুল কণ্ঠে বলে, কেন রাফি, আমি কি এমন অপরাধ করলাম যে আমাকে এত দূরে রেখে দিয়েছেন? রাফি চোখ বন্ধ করে নেয়। নোহা যতবার তাকে রাফি বলে ডাকে বুকের কোথাও খুব সুখের ব্যথা হয়, কিন্তু এই সুখ পাখিটাকেই রাফি ধরে রাখতে পারবে না। চোখ বন্ধ করেই বলে, নোহা তুই আমাকে ছাড়াও ভালো থাকবি। নোহা এবার শব্দ করে কেঁদে ফেলে, ফুপিয়ে বলে, মরে যাব। রাফি অসহায় চোখে নোহাকে দেখে, তারপর বলতে শুরু করে, নোহা আমি যখন ছোট তখন আব্বু আম্মু মারা যায়। দাদা দাদি বেঁচে থাকার পরেও তোর আব্বু আম্মুই আমাকে নিজেদের বুকে টেনে নেয়, কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। সব চাহিদা খুব আপনভাবে পূরণ করে দিয়েছে। নিজের ছেলের চাইতে আমাকে বেশি বিশ্বাস করে। এখনো তুই যদি আমার সাথে থাকিস তারা নিশ্চিন্তে থাকে, কারণ আমার কাছে তারা তোকে চোখ বন্ধ করে রেখে যেতে পারে। জানে আমি তোর ভাই হই। ছোটবেলা থেকেই দেখেছি চাচ্চু কাজিন রিলেটেড বিষয়গুলো পছন্দ করে না। তাদের খারাপ, অসভ্য, বাবা মায়ের অবাধ্য সন্তান বলে আখ্যা দেয়। তাও আমার অবুঝ মন তোর পাগলামির কাছে হেরে গেল। কখন যে তোর মাঝে আটকে গেল টের পেলাম না। কিন্তু আমার হাত পা বাঁধা। চাচ্চুর সাথে কখনোই বেমানি করতে পারবো না। ওনার বিশ্বাস আমি কখনোই ভেঙে যেতে দেব না। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। বাবার স্নেহ নিয়ে লালন করেছে, আমি তাকে কি করে কষ্ট দিই বল? এতটা স্বার্থপর কি করে হই বল? বলতে বলতে রাফি নিঃশব্দে কাঁদে। রাতের আধার বলে নোহা দেখতে পায় না, কিন্তু নোহা ঝাঁপিয়ে রাফির বুকে আসে, দুহাত দিয়ে যতটা সম্ভব আঁকড়ে ধরে। কান্না জড়িত গলায় নাক টেনে বলে, এই কারণে আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনি? রাফি দুহাত দিয়ে নোহার মুখ তার দিকে করে। খুব কাছে হওয়ায় নোহা দেখে রাফির গালে পানির সরু স্রোত। নোহা হাউমাউ করে কেঁদে বলে, আমি কোনো সমাজ সংসার চাই না, আমি আপনাকে চাই, আপনাকে এক আকাশ ভালোবাসা দিতে চাই, প্লিজ। তারপর থেমে আবার বলে, কেন আমাকে কষ্ট দিচ্ছেন? আর কেনই বা নিজে কষ্ট পাচ্ছেন? আমাকে ভালোবেসে দিন না রাফি। রাফি হাসার চেষ্টা করে, ভেজা গলায় বলে, সম্ভব না তো। নোহা ছটফট করে বলল, সব সম্ভব, আমি আব্বুকে বুঝিয়ে বললেই আব্বু মেনে নেবে। রাফি নোহার মুখ চেপে বলে, খবরদার চাচ্চুকে কিচ্ছু বলবি না, চাচ্চু কষ্ট পাবে। নোহা কেঁপে ওঠে, তার রাফি তাকে খুব ভালোবাসে এটা জানার পরেও সে কিভাবে দূরে সরে যায়। কাতর গলায় ডাকলো। রাফির বুকটা টনটন করে নিজের সুখের কথা জানান দিতে ভুলল না। চোখ বন্ধ করেই জবাব দিল,
আমি বাবাকে ম্যানেজ করে নেব। রাফি বলল, পারবি না নোহা? নোহা বলল, পারবো, আব্বু আমাকে খুব ভালোবাসে, আমার সব ইচ্ছা আব্বু পূরণ করে দেয়। রাফি খুব নমনীয় ভাবে বলে, কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব না তো, তুইও পারবি। নোহা রেগে যায়, চিৎকার করে বলে, আমি মরে গেলে আপনার শান্তি, তাই না? আচ্ছা, এক্ষুনি মরে যাব, আপনার আর কোনো প্যারা নাই, চিল। এটা বলেই নোহা বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। রাফি খপ করে হাত ধরে বলে, এভাবে চিল্লাচ্ছিস কেন, সবাই শুনবে তো? নোহা ঠোঁট ফুলিয়ে কাঁদে। রাফি, আপনি ছাড়া অন্য কাউকে আমি কখনোই মানতে পারবো না। রাফি অপলক নোহাকে দেখে, তারও তো ইচ্ছা করে নোহার ভালোবাসায় হারিয়ে যেতে, কিন্তু চাচ্চু। নোহা অনুরোধের সুরে হাত জোর করে বলল, প্লিজ আমাকে একটা চান্স দিন, প্লিজ। রাফি নিজের সাথে হেরে যায়। মনের যুক্তির দুয়ারে তার যুক্তি খুবই নড়ে বড়ে, ঠোঁট কামড়ে হাসে। এই চান্স যদি কাজে লাগাতে না পারেন তাহলে কি শাস্তি নেবেন? আপনি যা বলবেন তাই হবে, শিওর তো? হ্যাঁ। রাফি আকাশের দিকে ফিরে বলে, আচ্ছা। নোহা ঘুরে গিয়ে রাফির সামনে দাঁড়ায়। কি আচ্ছা? তুই যা বললি। নোহা আনন্দে কেঁদে দেয়। সত্যি? হ্যাঁ। খুব ভালোবাসবেন তো? রাফি কিছু বলল না। সে চাইছিল আজকে নোহাকে একেবারে দূরে সরাবে, কিন্তু কি হলো? নোহা আরো আষ্টে পৃষ্ঠে মেখে গেল। নোহার চোখের ঝিলমিল আনন্দ তার চোখে পড়ছে। কাজটা কি ঠিক হলো? তারপর গম্ভীর গলায় বলল, কিন্তু শর্ত আছে। নোহা চুপসে বলল, আবার কি শর্ত? চাচ্চুকে না মানাতে পারলে অথবা এমন পরিস্থিতি আসলে আমরা ভুলে যাব যে একে অপরকে চাই। নোহা আর কিছু শুনতে চায় না। রাফি তাকে এখন থেকে ভালোবাসবে, এটাই অনেক। এসব শর্ত ফর্ত বাদ। তাও মাথা নেড়ে বলে রাজি। রাফি আর কিছু না বলে আবার অন্ধকারে চোখ রাখে। নোহা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসবেন তো আমায়? রাফি হাত দিয়ে চুল আঁচড়ে নেয়। নোহা, আমি তোর থেকে কত বড় জানিস? নোহা কাঁচুমাচু করে বলল, বেশি না, মাত্র 10 বছর। রাফি অবাক হয়ে বলে, 10 বছর তোর কাছে মাত্র? নোহা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর কয় বছর পরেই বুড়ো হয়ে যাব। তখন চাঁদের আলোপথ থেকে মেঘ সরে পৃথিবীর বুকে জ্যোৎস্না আসতে দেয়। সেই আলোতে নোহা লজ্জা পায়, ফিসফিস করে বলল, এই বুড়োটাকেই ভালোবাসবো। রাফি নেশা নেশা চোখে নোহাকে দেখে। এই মেয়েটার সামনেই তার শক্ত খোলস নরম হয়ে যায়। নিজেকে সামলানোর চেষ্টা করলেও কোথাও খাত থেকে যায়। নোহা রাফির চোখের দিকে তাকাতেই পারছে না। আজকেই প্রথম নোহা রাফির চোখের ভাষা বুঝলো। কাপা গলায় বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি? নোহার কথা শুনে রাফি শব্দ করে হেসে দিল। কবে থেকে অনুমতি নেওয়া শুরু করলি? নোহা হাসলো না, চোখ পিটপিট করে বলল, সম্মতির ভালোবাসায় প্রথম ছোঁয়ার অনুমতি চাই। রাফি আটকে গেল। এমন আবদার উপেক্ষা করার সাধ্যাধিকার রাফিও পারল না। নোহাকে কিছু না বলে দু হাতে কাছে রাখলো। নোহা লক্ষ্মী বিড়ালের মতো গুটিসুটি মেরে বুকে মাথা রাখলো। রাফির চোখ বন্ধ করে নোহার স্পর্শ নিল। রাফির চোখ বন্ধ করে নোহার স্পর্শ নিল। কাপা কাপা হাতে নোহার পিঠে হাত রাখলো। রাফি হাত রাখার সাথে সাথেই নোহা যেন কেঁপে ওঠে। রাফি ব্যস্ত হয়ে হাত সরাতে চাইলে নোহা করুণ গলায় বলল, অনেক বছরের তৃষ্ণা রাফি। আহ, কি মোহনীয় আবদার! এমন পাগল করা কথা শুনে রাফির সারা শরীর ঠান্ডা হয়ে গেল। শরীরের হরমোন জেগে উঠে তাকে রমণীর বিষ বানে ঠেলে দিল। জ্ঞানে থাকা অবস্থায় এই প্রথম রাফি নোহাকে খুব শক্ত করে আঁকড়ে ধরলো বুকের খাঁচায়। চুলের ভাঁজে নাক ঘষে বলল, নোহা, আমাকে সামলাতে পারবি তো? নোহা রাফির স্পর্শে পাগল হয়ে গেল। বুকে আলতো চুমু খেয়ে বলল, পারবো, আর না পারলে আপনি শিখিয়ে দিবেন। রাফির বুকে সুখের বাতাস বইল। মনে হলো আজকে কিছু পূর্ণ হলো, যার সুখ বুকের পাখি সইতে পারছে না, উত্তেজনায় ছটফট করছে। নোহাকে বুক থেকে আঁকড়ে তুলে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, আমি কিন্তু ভীষণ খারাপ। নোহা কিছু না বলেই লাজুক হেসে আবারও রাফির বুকে মাথা রেখে বুঝলো রাফির হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। নোহা খিচে চোখ বন্ধ করে নিল। এই সুখের অপেক্ষায় কত প্রহর কেটেছে। অবশেষে সেই ক্ষণ, সেই প্রিয় পুরুষ। নিশির হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা, ব্যথায় পাগলের মতো কাঁদছে। সবাই তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেল। শিহাব অফিসে ছিল, খবর পেয়ে ছুটে গেল। গিয়ে দেখলো সাদা কাপড়ের চাদরের নিচে নিশিকে সাদা বেডে শুয়ে রেখেছে। হাতের কাছে স্যালাইন অল্প করে শরীরে প্রবেশ করছে। নিশিকে এই অবস্থায় দেখে শিহাবের আত্মা শুকিয়ে যায়। তখনই নাহার রিপোর্ট হাতে ছুটে এলেন। শিহাবকে দেখে ভরসা পেলেন। রিপোর্ট শিহাবের হাতে দিয়ে বলল, বাবা, তুই ডাক্তারের কাছে যা, গিয়ে দেখ কি বলে। আমি যাব না, আমার হাত পা কাঁপছে। শিহাব দেরি না করে ডাক্তারের কেবিনে ঢোকে। এরপর ডাক্তার যা বলে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। চোখের কোণ বেয়ে পানির অস্তিত্ব টের পায়। নিশির শারীরিক সমস্যাটা সহজ করে ডাক্তারের ভাষায় বললে, জরায়ুতে টিউমার। অনেকদিন আগেই এটা বাসা বেঁধেছে। এতদিন ডালপালা মেলে বিস্তর জায়গা দখল করে বসে আছে। এতদিন পেট ব্যথা হলে বুঝতো পিরিয়ড হচ্ছে বা হবে, সেজন্য বুঝি ব্যথা, কিন্তু খুনাক্ষরেও টের পায়নি কিসের ব্যথা। ডাক্তার শিহাবকে বিস্তারিত বুঝিয়ে বলেছে, নিশি অবিবাহিত, এই মুহূর্তে অপারেশন সম্ভব না। অপারেশনের পরে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। তাই নিশির পরিবারের উপরেই সিদ্ধান্ত দিল। শিহাব কি বলবে মাথায় আসছে না। ছলছল চোখ নিয়ে ডাক্তারের মুখের দিকে
তাকিয়ে থাকে। তার নিশির যে বাচ্চা খুব প্রিয়। মোবাইলে কথা বলার সময় কয়েকবারই বাচ্চার নাম ঠিক করেছে। শিহাব ও নিশির বাচ্চা মধ্যে সাই দিয়ে হেসেছিল, কিন্তু দুজনের কেউই জানতো না তাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। হাত পা মৃদু কাঁপছে। ডাক্তার শিহাবের অবস্থা বুঝতে পারল। আলতো করে হেসে বলল, শিহাব সাহেব, একটা কথা জিজ্ঞেস করি? শিহাব জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকায়। নিশি কি আপনার বিশেষ কেউ? শিহাব মুখে লালা দিয়ে গলা ভিজায়, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ খুব। ডাক্তার আগের মতোই বললেন, আরেকটা উপায় আছে। বিয়ের পরে একবার কনসিভ করার পরে যখন ডেলিভারি হবে তখন টিউমারের অপারেশনটাও করে ফেলা সম্ভব। এতে করে কিছুটা ঝুঁকি থাকে, কিন্তু একটা বেবি পাবে। সব মেয়েরই তো মাতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছা থাকে। আপনারা চাইলে সব সম্ভব। আর যদি চান বিয়ের আগেই অপারেশন করাবেন তাহলেও আমাদের আপত্তি নেই। আমি শুধু আপনাকে পথ দেখালাম। শিহাব সব বুঝে শুনে ডাক্তারের কেবিন থেকে বের হলো। ইতিমধ্যে নিশির নানা বাড়ির সবাই হসপিটালে চলে এসেছে। শিহাব সবাইকে প্রথম থেকে বুঝিয়ে বলল। নাহার খুব ভেঙে পড়লেন। তার এমন চাঁদের মতো ফুটফুটে মেয়ের এমন ভাগ্য কেন হলো? সবাই যখন নাহারকে সান্ত্বনা দিচ্ছিল তখন নিশি কেবিনে শুয়েই চোখের পানি ফেলছিল। তার জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ আগেই দরজার পাশে শিহাবের কণ্ঠ শুনে মনোযোগ দিয়ে বুঝলো তার মিঠি নামের সোনা পাখি দুনিয়াতে আসার সম্ভাবনা খুব কম। সেদিনও নিশি শিহাবকে বলেছিল প্রথম মেয়ে হলে নাম হবে মিঠি। শিহাব হেসে সাই দিয়েছিল। নিশি দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠে। তার কান্না শুনে সবাই কেবিনে আসে, শুধু একজন ছাড়া। শিহাব করিডোরে পা ফেলে শেষ মাথায় গিয়ে দাঁড়ায়। নিশির কান্না তার সহ্য হবে না। সবার সামনেই যে কোনো কিছু করে ফেলতে পারে। পরিস্থিতি যেমনই হোক নিশিকে শিহাব আগলে রাখবে। চোখ বন্ধ করে বুঝলো কারো উপস্থিতি। পাশে তাকিয়ে রাফিকে দেখলো। রাফি বুঝতে পারলো শিহাবের মনের অবস্থা। তুই শক্ত থাকিস শিহাব। নিশি ছোট মানুষ, আগলে না রাখলে কিভাবে হবে বল? প্রিয় বন্ধুর কথা শুনে শিহাব আবেগপ্রবণ হয়ে উঠল। বিবশমুখী বলল, আমার নিশিটা খুব ভালো রে, ওর সামনে কেন এত নিষ্ঠুর পরিস্থিতি দাঁড়ালো? রাফি শিহাবের কাঁধে হাত রাখলো। দৃঢ় মনোবল নিয়ে বলল, আল্লাহ চাইলে সব সম্ভব। এত ঘাবড়ে যাস না তো। সবাই পরামর্শ করে ঠিক করা হলো আপাতত নিশির ব্যথা কমানোর ওষুধ দেওয়া হবে। ওষুধপত্র নিয়ে নিশিকে রিলিজ দেওয়া হলো। এক মুহূর্তের জন্য শিহাব নিশির দিকে তাকায়নি, কিন্তু নিশি কাতর নয়নে বারবার শিহাবের দিকে তাকিয়েছে। দুজনেই জমে শক্ত হয়ে আছে। দুজনের আচরণ নাহারের চোখে আটকালো, কিন্তু এত কিছু না ভেবে নিশিকে বেড থেকে তুলে সিটে বসিয়ে দিল। বাসায় আসার পরে সবাই নিজ গন্তব্যে ফিরে গেল। নূরজাহান নাহারকে রান্নাঘরে সাহায্য করতে ছুটে গেল। শিহাব ড্রয়িং রুমে গম্ভীর মুখ করে বসে এদিক ওদিক দেখলো। তারপর চোখের পলকেই নিশির রুমে ঢুকে দরজা আটকে দিল। নাহার শিহাবের জন্য চা এনেছিল। শিহাবকে নিশির রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে পড়লেন। শিহাব যখন দরজা আটকে দিল তখন নাহার পেছনে ফিরে নূরজাহানকে দেখলেন। নূরজাহান রান্নাঘরের ফ্রিজ ধরে দাঁড়িয়ে আছে। নাহার দ্রুত পায়ে তার কাছে যায়, উত্তেজিত গলায় বলে, আপা। কিন্তু নাহারের কথা নাহারের মুখেই রইল। তার আগেই নূরজাহান বলল, নাহার, আমরা এই নিয়ে পরে কথা বলবো। নাহার জানে তার আপা এক কথার মানুষ, তাই নিজের সব প্রশ্ন ধামাচাপা দিয়ে দুই বোন রান্না শুরু করে। নিশির চোখ দিয়ে গড়িয়ে পানি বুকের জামা ভিজে যাচ্ছে। তার বুক হাহাকার করে জানান দিচ্ছে কিছু কি হারিয়ে ফেললো। শিহাব তো এমন ছেলে না, এমন বিপদের দিনে কিভাবে একবারও কাছে না এসে থাকতে পারলো। নিশির ব্যাকুল হৃদয় তো ওই মানুষটার সান্নিধ্য আশা করেছিল। তখনই খট করে দরজা খুলে যায়। শিহাব ধীর পায়ে খাটের পাশে দাঁড়ায়। তারপর চুপচাপ নিশির গা ঘেঁষে বসে পড়ে। নিশি কিছু না বলে দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে দেয়। শিহাব নরম গলায় বলল, আমি কি চলে যাব? নিশি কান্না করা অবস্থায় মাথা নেড়ে না করে। শিহাব প্রসন্ন মুখে হাসে। নিশির পেছনে দিয়ে এক হাত নিয়ে কাছে টেনে নেয়। কপালে কপাল ঠেকিয়ে বলে, আর এক ফোঁটা চোখের পানি পড়লে কিন্তু ভালো হবে না জান। নিশি ফুপিয়ে ওঠে। ধরা গলায় বলে, আমি যদি আপনাকে বাচ্চা দিতে না পারি তাহলে কি ভালোবাসবেন না? বিয়ে করবেন না? ভুলে যাবেন আমায়? শিহাব মুচকে হেসে নিশির হাতের ভাঁজে তার হাত রাখলো। তুই কি নিজেকে বাচ্চা বয়দের মেশিন মনে করিস? বাচ্চার সাথে ভালোবাসার আর বিয়ের কি সম্পর্ক? নিশি শিহাবের মুখের দিকে তাকালো। আপনি কখনো যদি বাবা না হতে পারেন, না হলে নাই, আমার জান পাখির বড় হতে পারলেই চলবে। শিহাবের আদরের কথায় নিশির ঠোঁট উল্টে কেঁদে দিল। তার শিহাবটা এত ভালো কেন, এত আদর করে কেন? খালামণি মেনে নিবে না তো? ওনার একমাত্র ছেলে। কথা শেষ করার আগেই শিহাব বলে, আমি মানিয়ে নেব। আর তুই তোর খালামণিকে চিনিস না? তোকে খুব ভালোবাসে, আর মনে হয় আমাদের সম্পর্কের কথা কিছুটা জানেও। নিশি শিহাবকে দু হাতে আঁকড়ে ধরে ফিসফিস করে বলে, আমাকে কখনো ছেড়ে যাবেন না। আমি আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না, একদম মরে যাব। শিহাব প্রত্যুত্তরে কিছু না বলে শক্ত করে বুকে জড়িয়ে কপালে চুমু খায়। নিশিদের ড্রয়িং রুমেই আজকে সবাই খেতে বসেছে। শিহাব খাওয়ার এক পর্যায়ে সোজা সাপটা বলল, খালামণি, আমি নিশিকে বিয়ে করতে চাই। তোমাদের কি কোনো আপত্তি আছে? নাহার অবাক হয়ে তার স্বামীর দিকে তাকায়। সুলতান হক অবশ্য শিহাবকে মনে মনে খুব পছন্দ করেন। এদিকে শিহাবের বাবা মা দুজনেই নির্বাক, যেন আগেই জানতেন এমনটা হবে। শিহাব যে আজকে এমনটা কাজ করে বসবে
হবে নিশি কল্পনাও করেনি। লজ্জায় আড়ষ্ট হয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে। নাহার কখনো ভাবেনি শিহাব নিশি একে অপরকে ভালোবাসে, আর এমন পরিস্থিতিতে এসেও যে শিহাব পিছু হাঁটেনি তাই নাহার ড্যাব ড্যাব করে সবার দিকে তাকাচ্ছে। নূরজাহান বোনের অবস্থা দেখে বলল, এখনই বিয়ে হবে না, নিশি ইন্টার শেষ করুক, আর আপাতত কাউকে জানানোর প্রয়োজন নেই। আব্বার বাসার কেউ যেন না জানে। ভাই মত দেবে না, পরে বুঝিয়ে বলবো। সবার জানা আছে তাদের ভাই হাবিব কাজিন রিলেটেড বিয়ের পক্ষে না। নাহার কিছু না বলে মাথা নাড়ালেন। নূরজাহান ছোট বোনের মাথায় টোকা দিয়ে বললেন, এবার একটু হাসি দে। নাহার মেয়ের দিকে তাকিয়ে হাসলো। নিশি অবাক হয়ে সবার কথাগুলো শুনলো। এত সহজে শিহাব তার হয়ে যাবে কল্পনাও করেনি। লাজুক হেসে উঠে গেল। রাফি নোহাকে বলেছে তার রুমে আসা যাবে না, যখন বলবে তখনই আসবে। নোহা তাতেই সানন্দে রাজি। রাফি তাকে ভালোবাসে, এটাই বড় পাওয়া, আর কিচ্ছু চাই না। তাদের প্রণয়ের আজ 25 দিন। এই 25 দিনে দুজনে ভালোবাসার সাগরে ভেসেছে। সারা রাত ফোনে খুটুর মুটুর করে কাটিয়েছে। নোহা এখন চঞ্চল চড়ুই পাখির মতো উড়ে বেড়ায়। এই কয়দিনে এক কাপে দুজনে চা খাওয়া হয়েছে, হাতে হাত রেখে জ্যোৎস্না দেখা হয়েছে। সন্ধ্যায় নোহার রুম থেকে বেরিয়ে দেখে রাফি টিভি দেখছে। উড়ু উড়ু মন নিয়ে সেও রাফির পাশে সোফায় বসে। রাফি দেখে চোখ রাঙানি দেয়। নোহা কোনো প্রতিক্রিয়া করার আগেই হাবিব সাহেব এসে সোফায় বসে। রুবিকে ডেকে ঠান্ডা পানি দিতে বলে। তারপর রাফির উদ্দেশ্যে বলে, আজকালকার ছেলে মেয়ে এমন কেন বলতো? ছি ছি ছি। রাফি নোহা একে অপরের মুখ চাওয়াচাই করলো। রাফি আগ্রহে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচ্চু? তিনি রুবির হাত থেকে পানির গ্লাস নিয়ে এক চুমুক দিলেন। আরে পাশের বাসার জান্নাত আর রাব্বি পালিয়ে গেছে। ওরা দুজন ভাই বোন হয়ে এমন কাজ কিভাবে করলো? ও চাচাতো বোন, কিন্তু বোন তো এমন নির্লজ্জের মতো পালিয়ে গেল। এখন বাবা মা মুখ দেখাতে পারবে? কেমন ছেলে মেয়ে পেলে বসে বড় করেছে, এদের আগেই মেরে কবর দেওয়া উচিত। রুবি কথা টেনে বলল, একবারইতে থাকতো, কখনো নজরে পড়েনি কারো? এসব কিভাবে করে বেয়াদবগুলো? হাবিব বাকি পানিটা খেয়ে বলল, ভাই বোন ভেবে কেউ কখনো সন্দেহ করেনি, কিন্তু ওরা দুজন যে এমন কেলেঙ্কারি বাঁধবে এটা কে জানতো? তারপরই নোহা রাফিকে দেখিয়ে বলে, রাফি নোহা যে একসাথে বসে আছে, আমি কি সন্দেহ করব? ওরা প্রেম করে, আর আমার ছেলেমেয়েরা এমন করার মানুষ না। নিজের হাতে বড় করেছি, এই বিশ্বাস আছে। ওইগুলোর মতো অসভ্য হবে না, এটা আমি 100% দিয়ে বলতে পারি। দেখো না, রাফির কাছে নোহাকে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি। রাফি কিছু না বলে থম মেরে বসে থাকে। এতদিনের ভয়টা আজকে পাকাপোক্ত রূপ নিল। গলা শুকিয়ে গেছে, আর চোখে নোহাকে দেখলো। তার দিকেই ছলছল চোখে তাকিয়ে আছে। বুক চিরে আসা দীর্ঘশ্বাস গোপনে ছাড়লো। তারপর মোবাইলের রিংটন বাজিয়ে ফোন আসার বাহানায় উঠে রুমে চলে যায়। নোহার চোখে পানি টলটল। সে সচক্ষে দেখলো তার অতি সুখের প্রণয় ফাটলো। আলগোছে তার রুমের দিকে পা বাড়ায়। মনে মনে আর্তনাদ করে, আমার রাফি।